স্ক্রিনে আপনারা যে মহিলার ছবি আর ভিডিও দেখতে পাচ্ছেন ওনাকে একটু ভালো করে খেয়াল করুন। বেশ সুন্দরী, সাথে মুখে শান্ত একটা হাসি আর অসম্ভব মার্জিত একটা পার্সোনালিটি। ওনার নাম শ্রীদেবী রুদাগি। কর্ণাটকের বিজয়পুরা জেলার বাসবান বাগেবাড়ির একটা খুব সাধারণ পরিবার থেকে উঠে আসা একজন মহিলা। সাধারণ পরিবার থেকে উঠে এলেও ওনার প্রতিভা কিন্তু সাধারণ নয়। ক্যারাটেতে ওনার অসাধারণ পারফরমেন্সের জন্য উনি ইন্টারন্যাশনাল লেভেলে মেডেলও জিতেছেন। এলাকায় ওনার দারুণ নাম ডাক। ক্যারাটের সাথে সাথে দারুণ নাচ গানও করেন তিনি, আর তার সাথে যোগ ব্যায়ামের স্কিলও দেখার মতো। এক কথায় বলতে গেলে শ্রীদেবী হচ্ছে একজন অলরাউন্ডার। নিজের এই চমৎকার প্রোফাইল আর এডুকেশনকে কাজে লাগিয়ে উনি চলে আসেন বেঙ্গালুরুতে। এখানকার মহালক্ষ্মী লেআউটের মতো একটা পশ এলাকায় বাচ্চাদের জন্য একটা প্রি স্কুল বা প্লে স্কুল চালু করেন। খুব অল্প সময়ের মধ্যেই ওখানকার লোকজন এবং গার্জিয়ানদের কাছে শ্রীদেবী হয়ে ওঠেন একজন অত্যন্ত সাকসেসফুল আর রেসপেক্টেবল নারী উদ্যোক্তা। আর এই মহিলাই হলেন আমাদের আজকের এই কেসের সব থেকে গুরুত্বপূর্ণ আর রহস্যময় চরিত্র। তাই ওনার পরিচয় আর এই হাসি মুখটা মাথার মধ্যে একদম ভালো করে গেঁথে রাখুন। নমস্কার, আমি অপূর্ব। দেখুন, আমাদের সমাজ যাদের দিকে সম্মানের চোখে তাকায়, যাদের উপর আমরা চোখ বন্ধ করে ভরসা করি, অপরাধের অন্ধকার জগৎ যে তাদের কতখানি গ্রাস করতে পারে, আজকের এই কেসটা তার জলজ্যান্ত প্রমাণ। একবার জাস্ট ভাবুন তো, যাদের হাতে আমরা আমাদের ভবিষ্যৎ মানে আমাদের বাচ্চাদেরকে ছেড়ে দিই, শিক্ষক শিক্ষিকা বা ক্লাস টিউটার, সেই মানুষটাই যখন নিজের আখের গোছানোর জন্য অন্য একটা রূপ ধারণ করতে পারে, তখন সেটা কিন্তু শুধুমাত্র একটা ক্রাইম থাকে না, সেটা হয়ে দাঁড়ায় একটা বড় সড় শখ। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের কেস, দ্য কেস অফ দ্য ডার্টি টিচার। তবে ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আমাদের নতুন চ্যানেল ভূতপূর্বর জন্য আপনি যদি কোনো গল্প বা আপনার অভিজ্ঞতার কথা লিখে পাঠাতে চান, তাহলে আপনি পাঠাতে পারেন story.bhutapurbo@gmail.com এই ইমেল অ্যাড্রেসে। অলরেডি অনেক মানুষ তাদের অভিজ্ঞতার কথা সেখানে শেয়ার করেছেন এবং আমরা সেগুলো থেকে বাছাই করে করে সেই গল্পগুলোকে আরও সিনেমাটিক, আরও এঙ্গেজিং উপায়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা যারা যারা এখনও ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ পিন কমেন্টে লিঙ্ক দেওয়া রইল, আপনারা যান, ভিজিট করুন ওই চ্যানেলটা, এবং যদি ভালো লেগে থাকে আমাদের কন্টেন্ট, তাহলে প্লিজ ওই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করুন। আর এই চ্যানেলে যারা অনেক দিন ধরে জুড়ে আছেন তাদেরকে আর আলাদা করে কি বলবো, অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং আপনারা ক্রমাগত এইভাবেই পাশে থাকবেন, এইভাবেই সাথে থাকবেন। যাই হোক, এটাই বলার ছিল। চলুন নতুন ভিডিও শুরু করা যাক। 2023 সালের ঠিক মাঝামাঝি একটা সময় বেঙ্গালুরুর বুকে মহালক্ষ্মী লেআউট এলাকায় তখন সবে মাত্র পা রেখেছে শ্রীদেবীর সেই নতুন প্রি স্কুল। প্লে গ্রুপ আর নার্সারির বাচ্চাদের জন্য তৈরি একটা ছোট্টখাট্ট স্কুল। কিন্তু শুধু স্কুল খুললেই তো হলো না, স্কুলের পেছনে বেশ ভালো খরচাও থাকে, টিচিং এবং নন টিচিং স্টাফদের মাইনেও থাকে। এবার শ্রীদেবী প্রথমে তো নিজের কিছু সেভিংস আর লোন নিয়ে স্কুলটা দাঁড় করিয়ে ফেলে। কিন্তু নতুন স্কুলে বাচ্চাদের ভর্তি করাতে চান না বাবা মায়েরা। স্কুলটা কেমন হবে, আদৌ ভালো হবে কিনা, এইসব ভেবে আর কি। তো শ্রীদেবীর স্কুলেও সেম ব্যাপারই ঘটে, আর শ্রীদেবী পড়ে যায় মহা সমস্যায়। এবং একটা সময় ব্যাপারটা এমন হয়ে দাঁড়ায় যে স্কুল চালাবে কি, নিজের প্রতিদিনের খরচ চালানোই ওর জন্য কঠিন হয়ে দাঁড়ায়। ওই সময় শ্রীদেবীর শুধু মনে হতো যদি কেউ ওকে একটু টাকা দিয়ে হেল্প করত তাহলে বেশ ভালো হতো। আর ঠিক এই সময়টাতেই সিনে এন্ট্রি নেয় সতীশ নামের এক বিজনেসম্যান। সতীশ একজন বড় শিল্পপতি, অনলাইন ট্রেডিং আর বিভিন্ন বড় ইন্ডাস্ট্রির সাথে সে যুক্ত। এবার আনলাকিলি ওই 2023 সালের মাঝামাঝি সময়ে সতীশের ব্যবসাতেও হুট করে একটা মন্দা দেখা দেয়, যার ফলে সে মারাত্মক ফিনান্সিয়াল ক্রাইসিসের মধ্যে পড়ে যায়। এবার এই সতীশ একজন ম্যারিড পার্সন, এবং শুধু ম্যারিড বললে ভুলই হবে, তার 3টে সুন্দর ফুটফুটে সন্তানও রয়েছে। তো এর মধ্যে সব থেকে ছোট যে মেয়েটা, তার স্কুলে ভর্তির টাইম হয়ে যায়। সতীশ তখন এই টানাটানির বাজারে একটা প্র্যাকটিক্যাল ডিসিশন নেয়। সে ভাবে কোনো বড় নামি ইন্টারন্যাশনাল স্কুলে দিলে খরচা চালানো যাবে না, তাই মেয়েটিকে কোনো নর্মাল অথচ ভালো মানের লোকাল স্কুলে ভর্তি করাবে। আর এই চিন্তাভাবনা থেকেই খোঁজাখুঁজি করতে করতে সে একদিন খোঁজ পেয়ে যায় শ্রীদেবীর ওই নতুন প্রি স্কুলের। এবং খোঁজ পাওয়ার পর একদিন মেয়েকে নিয়ে হাজির হয়
শ্রীদেবীর ওই প্রি স্কুলে। শ্রীদেবীর স্কুল দেখে সতীশের বেশ ভালোই লাগে। এরপর মেয়েকে ভর্তি করানোর সময় সতীশ আর শ্রীদেবীর আলাপ হয়। কথায় কথায় শ্রীদেবী বুঝতে পারে সতীশ বেশ বড়সড় বিজনেসম্যান, কিন্তু এত বড় একজন বিজনেসম্যান হয়ে এরকম একটা নর্মাল স্কুলে নিজের বাচ্চাকে ভর্তি করছে কেন? এই বিষয়টা শ্রীদেবীর কাছে একটু খটকা লাগে। তার উপর সতীশের চোখ মুখ দেখেও বোঝা যাচ্ছিল সে ভেতর থেকে একটু ফ্রাস্ট্রেটেড হয়ে আছে। আর শ্রীদেবীর সাইকোলজিক্যাল অবজারভেশন এতটাই শার্প ছিল যে প্রথম দিনই সতীশের চেহারার ভেতর সেই ক্লান্তি আর বিজনেসের টেনশনটা সে বুঝে যায়। সে বুঝতে পারে এই লোকটা বাইরে নিজেকে যতটা শক্ত দেখাচ্ছে, মানসিকভাবে মোটেই ততটা শক্ত নয়, বরং বড্ড একাকী এবং বিপর্যস্ত। যাই হোক, এরপর থেকে বাচ্চা আনা নেওয়ার আছিলায় সতীশের সাথে শ্রীদেবীর প্রায়ই কথাবার্তা হতে থাকে। এবার একে তো শ্রীদেবী ভীষণই সুন্দরী, আবার তার উপর তার বিহেভিয়ার সতীশের ভীষণ ভালো লাগে। তো সতীশের সাথে ওর একটা বেশ ভালো ফ্রেন্ডশিপ হয়ে যায় এবং একটা সময় এই ফ্রেন্ডশিপ এতটাই গভীর হয়ে যায় যে একে অপরের সমস্ত সমস্যার কথা ওরা শেয়ার করতে থাকে। তো এইরকমই একদিন কথায় কথায় শ্রীদেবী নিজের স্কুলের এই ফিনান্সিয়াল প্রবলেমের কথা সতীশকে জানায় এবং এরপর সতীশের কাছে সরাসরি হেল্প চায় এবং রীতিমতো কান্নাকাটি করে রিকোয়েস্ট করে যে স্কুলটাকে বাঁচানোর জন্য সতীশ যেন তাকে আর্জেন্ট 2 লক্ষ টাকা লোন দেয়। এবং শ্রীদেবী সতীশকে প্রমিসও করে যে 2023 সালের এই ধার সে পরের বছর অর্থাৎ 2024 সালের মার্চ মাস বা এপ্রিল মাস নাগাদ ডেফিনেটলি রিটার্ন করে দেবে। এবার সতীশ শ্রীদেবীকে একজন রেসপেক্টেবল টিচার আর মেয়ের স্কুলের প্রিন্সিপাল হিসেবে বেশ রেসপেক্ট করত। অন্যদিকে শ্রীদেবী তার বন্ধুও হয়ে গেছে, আর বন্ধুই তো বন্ধুর বিপদের সময় পাশে দাঁড়ায়, তাই না? তো সতীশও কোনো রকম সিকিউরিটি বা কাগজপত্রের কথা না ভেবেই 2 লক্ষ টাকা ক্যাশ এনে শ্রীদেবীর হাতে তুলে দেয়। কিন্তু সতীশ তখনও জানতো না এই সামান্য 2 লক্ষ টাকার লেনদেন আসলে একটা মস্ত বড় ফাঁদ, যে ফাঁদ ওর জীবনটাকে একটা অন্ধকার খাদের দিকে ঠেলে দেবে। এদিকে মেয়ের স্কুলের সূত্রে সতীশের ডেইলি রুটিন অনেকটাই বদলে গেছে। এখন সে প্রতিদিন নিয়ম করে সকালে মেয়েকে প্রি স্কুলে ড্রপ করতে আসে। এবার ছুটির সময় ঠিকঠাক পিক আপ করার দায়িত্ব সে নিজেই নিয়ে নেয়। এই রোজকার আসা যাওয়ার আছিলায় স্কুলের হেডমিস্ট্রেস শ্রীদেবীর সাথে সতীশের দেখা হওয়াটা একটা অভ্যাস হয়ে দাঁড়ায়। যেহেতু সতীশ অলরেডি শ্রীদেবীকে 2 লক্ষ টাকা ধার দিয়েছে, তাই দুজনের মধ্যে একটা অলিখিত পার্সোনাল কানেকশনও তৈরি হয়ে গেছিল। আর এই ফিনান্সিয়াল আর ইমোশনাল ডিপেন্ডেন্সির সূত্র ধরেই এক পর্যায়ে তারা নিজেদের ব্যক্তিগত ফোন নাম্বার এক্সচেঞ্জ করে নেয়। আর এখান থেকেই শুরু হয় এই সম্পর্কের একটা নতুন অধ্যায়। নাম্বার পাওয়ার পর নর্মাল হাই হ্যালো খুব জলদি রেগুলার লেট নাইট চ্যাটিংয়ে বদলে যায়। দিন রাত ফোনে কথা আর মেসেজ চালাচালির কারণে দুজনের দূরত্ব যেন এক নিমেষে উধাও হয়ে যায়। তৈরি হয় একটা স্ট্রং রেপো। সতীশ নিজের পার্সোনাল লাইফের খুঁটিনাটি আর ওর মানসিক অবস্থার কথা মন খুলে শ্রীদেবীকে বলতে থাকে। সে বলে বিজনেসের লসের কারণে সে মারাত্মকভাবে ফিনান্সিয়াল প্রেসারে ভুগছে, আর অন্যদিকে নিজের ফ্যামিলির কাছেও সে নিজের এই ব্যর্থতা নিয়ে মুখ খুলতে পারছে না। সে মেন্টালি ভীষণ একা আর হেল্পলেস ফিল করছে। এবার শ্রীদেবী সতীশের এই মেন্টাল উইকনেসের সময় ওর সাপোর্ট হয়ে দাঁড়ায়। সতীশকে তার কাজে উৎসাহ দেওয়া, যাতে সে লোনলি ফিল না করে, সেজন্য তার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলা, এই সমস্ত কিছু করতে থাকে শ্রীদেবী। এবং এইসব দেখে সতীশের মনে হয় এই খারাপ সময়ে যখন তার পাশে কেউ নেই, তখন শ্রীদেবী একাই তাকে সামলাচ্ছে। এবং এইভাবে ধীরে ধীরে একটা সময় পর সতীশ শ্রীদেবীর উপর দুর্বল হয়ে পড়ে। বিবাহিত এবং 3 সন্তানের বাবা হওয়া সত্ত্বেও সতীশ শ্রীদেবীর সাথে একটা গভীর এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে জড়িয়ে পড়ে। দেখতে দেখতে 2023 সাল পার হয়ে 2024 সাল চলে আসে। আগের প্রমিস অনুযায়ী মার্চ বা এপ্রিল মাস নাগাদ সতীশ শ্রীদেবীর কাছে এবার নিজের ওই 2 লক্ষ টাকা ফেরত চায়। সে জানায় তার নিজেরও ওই টাকাটার তখন খুব দরকার, কিন্তু শ্রীদেবীর মুখে এবার অন্য কথা। সে টাকা ফেরত না দিয়ে সতীশকে একটা লোভনীয় অফার দেয়। শ্রীদেবী বলে, আপনি ধরে নিন এই 2 লক্ষ টাকা লোন হিসেবে দেননি, বরং আপনি আমাদের এই প্রি স্কুলের একজন অফিসিয়াল ইনভেস্টর। আপনি আমাদের বিজনেসে ইনভেস্ট করেছেন। এবং অফারটা কিন্তু এখানেই শেষ হয়নি।
এবার শ্রীদেবী বলে এই প্রি স্কুল যখন ফিউচারে আরো অনেক বড় হবে তখন এখান থেকে যে বিপুল পরিমাণে প্রফিট আসবে তার একটা বড় শেয়ার বা পার্সেন্টেজ সতীশকে দেওয়া হবে। এবার এই অফারটা এড়ানো সতীশের পক্ষে একেবারে ইম্পসিবল ছিল, কারণ সতীশের তখন নিজের বিজনেসের লস খেয়ে দেওয়ালে পিঠ ঠেকে গেছে। এইভাবেই পার্টনারশিপটা এসে খুব সহজেই টাকা আর্ন করতে পারবে, আর এই লসের দিনে এই পার্টনারশিপটা ও ডুবতে থাকা ব্যবসাকে বাঁচিয়ে দেবে। এবং এটা ভেবে সে শ্রীদেবীর প্রপোজালে রাজি হয়ে যায়। এবার এই নতুন পার্টনারশিপের পর তাদের রিলেশনশিপ আরো অন্য লেভেলে পৌঁছে যায়। সতীশ ভাবতে থাকে ওদের প্রেম আর বিজনেস দুটোই বেশ স্ট্রং, এর ফলে তাদের মেলামেশা আরো অনেক বেশি ওপেন হয়ে যায়। তারা দুজনে মিলে শহরের বিভিন্ন জায়গায় আউটিংয়ে যাওয়া শুরু করে। বড় বড় রেস্টুরেন্টে লাঞ্চ আর ডিনার করা তাদের রেগুলার হ্যাবিট হয়ে দাঁড়ায়। এক কথায় বলতে গেলে সতীশ সব দিক থেকেই শ্রীদেবীর কন্ট্রোলে চলে আসে এবং ব্যাপারটা এমন হয়ে দাঁড়ায় যে সতীশ শ্রীদেবীর জন্য নিজের সর্বস্ব বিলিয়ে দিতে হলেও হাসি মুখে রাজি হয়ে যাবে। 2024 সালের মাঝামাঝি সময় সতীশ আর শ্রীদেবীর রিলেশনশিপটা তখন বেশ গভীর হয়ে গেছে। সতীশ ভেবেছিল সে তার জীবনের সব থেকে বিশ্বস্ত একজন পার্টনারকে পেয়েছে, কিন্তু ঠিক এই পয়েন্টেই গল্পের মোড় ঘুরতে শুরু করে। শ্রীদেবী এবার নিজের আসল রূপ দেখাতে শুরু করে। সে বিভিন্ন ছুতোয় সতীশের কাছ থেকে ঘন ঘন বড় অঙ্কের টাকা ডিমান্ড করতে শুরু করে। কখনো স্কুলের ডেভেলপমেন্ট, কখনো লোকাল গুন্ডাদের সামলানো, আবার কখনো পার্সোনাল প্রবলেম। টাকা চাওয়ার অজুহাতের আর কোনো শেষ থাকে না। সতীশ নোটিস করে শ্রীদেবীর এই টাকার খিদে দিন দিন বেড়েই চলেছে এবং এটা তার পক্ষে সামলানো মুশকিল হয়ে যাচ্ছে। এই সময় কোনো একটা জায়গায় কিছু তো একটা গড়বড় আছে বলে ওর মনে খটকা লাগতে শুরু করে। সতীশ অবশেষে রিয়ালাইজ করে সে একটা বড়সড় ভুল করে ফেলেছে। এই পরকীয়া আর ইজি মানির চক্করে পড়ে সে নিজেই নিজের বিপদ ডেকে এনেছে এবং এই মুহূর্তে এসে সে ডিসিশন নেয় যা হবার তা হয়ে গেছে, এই ভুল আর কন্টিনিউ করা যাবে না। সে শ্রীদেবীকে নতুন করে কোনো টাকা দিতে অস্বীকার করে। শুধু তাই নয়, এবার বেশ স্ট্রিক্টলি সে শ্রীদেবীর কাছে পুরনো পাওনা অর্থাৎ সেই 2 লক্ষ টাকাও ইমিডিয়েটলি ফেরত চায়। সতীশ মনে মনে ভেবেছিল এই টাকাটা ফেরত পেয়ে গেলেই এই প্রি স্কুলের চ্যাপ্টারটা সব সময়ের জন্য ক্লোজ করে দেবে। এবার সব সময় শান্ত আর হাসি মুখে শ্রীদেবী যখনই দেখে সতীশের থেকে আর টাকা বের করা যাবে না, সে ওখানেই ওর মুখোশটা এক ঝটকায় খুলে ফেলে। শ্রীদেবী এতদিনের সেই মার্জিত রুচিশীল রূপ বদলে এক ভয়ঙ্কর রূপ ধারণ করে। এই যে সতীশের সাথে এত মেলামেশা, সতীশকে প্রেমের ফাঁদে ফেলা, এই সব কিছুর পেছনে ছিল একটাই উদ্দেশ্য, আর সেটা হচ্ছে ব্ল্যাকমেল। আর এই ব্ল্যাকমেলটা যে শুধুমাত্র শ্রীদেবী একা করবে সেটা কিন্তু নয়। সতীশের কাছ থেকে একটা বড় অঙ্কের ক্যাশ হাতানোর জন্য শ্রীদেবী আড়ালে একটা আস্ত ক্রাইম গ্যাং তৈরি করে রেখেছিল। এই নোংরা প্ল্যানটায় ওর সাথে ডিরেক্টলি হাত মিলিয়েছিল আরও 2জন মেল মেম্বার। একজনের নাম গণেশ, আরেকজনের নাম সাগর। এবার এই সাগরের পরিচয়টা শুনলে আপনি একেবারে শকড হয়ে যাবেন। আসলে এই সাগরের সাথেই কিন্তু শ্রীদেবীর আগে থেকেই অফিসিয়াল এঙ্গেজমেন্ট হয়ে গেছিল, অর্থাৎ নিজের হবু বরের সাথে মিলেই শ্রীদেবী এই পরকীয়ার ফাঁদটা পেতেছিল। আর অন্যজন মানে গণেশ হচ্ছে এই শহরেরই একজন লোকাল কুখ্যাত রাউডি শিটার। যারা যারা জানেন না তাদের জন্য বলে দেই, রাউডি শিটার মানে হচ্ছে পুলিশ প্রশাসন কর্তৃক তালিকাভুক্ত একজন দুষ্কৃতিকারী বা অভ্যাসগত অপরাধী। স্থানীয় অপরাধ দমন এবং নজরদারি সহজ করার জন্য ভারতীয় পুলিশ এই ধরনের অপরাধীদের জন্য একটা বিশেষ ফাইল বা রেকর্ড তৈরি করে রাখে, যেটাকে বলা হয় রাউডি শিট। এবং এই রাউডি শিটে যাদের নাম থাকে তাদেরকেই বলা হয় রাউডি শিটারি। তো এই গণেশের নামে পুলিশ রেকর্ডে আগে থেকেই 9টা আলাদা আলাদা ক্রিমিনাল কেস চলছে। মানে একেবারে পাক্কা ক্রিমিনাল বলতে যাকে বোঝায় গণেশ হচ্ছে সেটাই। এবার শ্রীদেবী, সাগর আর গণেশ এই 3জন একজোট হয়ে সতীশকে চারিদিক থেকে ট্র্যাপ করে ফেলে। তারা সতীশকে রীতিমতো থ্রেট দিতে শুরু করে। তারা স্পষ্ট জানায় সতীশ যখন শ্রীদেবীর সাথে রিলেশনে ছিল তখনকার বেশ কিছু অতি ব্যক্তিগত ক্লোজ মোমেন্টের ছবি আর ভিডিও তারা গোপনে রেকর্ড করে রেখেছে এবং সেই ছবি এবং ভিডিও দেখিয়ে এই গ্যাং সতীশের সামনে একটা ডেডলাইন ঝুলিয়ে দেয়।
তারা বলে ওদের কথা মতো টাকা না দিলে এই সমস্ত প্রাইভেট ফটো আর ক্লিপস তারা সোশ্যাল মিডিয়ায় লিক করে দেবে। এমনকি এইসব নোংরা জিনিস সতীশের ফ্যামিলি আর ওর ওয়াইফের কাছেও পাঠিয়ে দেবে। এবার সোসাইটিতে একজন এত বড় ব্যবসায়ী হিসেবে সতীশের একটা আলাদাই রেসপেক্ট রয়েছে। ও রেগুলার বিজনেস আর হ্যাপি ফ্যামিলি লাইফ পুরোটাই এই সোশ্যাল স্ট্যাটাসের উপর ডিপেন্ড করে। সে খুব ভালো করেই জানে এইসব পার্সোনাল ছবি যদি একবার পাবলিক হয়ে যায় তবে নিমেষের মধ্যে ওর এতদিনের তৈরি ইমেজ মাটিতে মিশে যাবে। ওর পুরো বিজনেস এক মুহূর্তের মধ্যে লাটে উঠে যাবে এবং যথারীতি বিজনেস যদি না থাকে ওর ফ্যামিলি রাস্তায় এসে দাঁড়াবে। তো মান সম্মান খোয়ানো আর ফ্যামিলি ভেঙে যাওয়ার এই চরম ভয়ে সতীশ ভেতরে ভেতরে একদম শেষ হয়ে যায়। সে মারাত্মক মেন্টাল ট্রমায় পড়ে যায়। সতীশের এই চূড়ান্ত হেল্পলেস কন্ডিশনের পুরো ফায়দা তুলে শ্রীদেবীর এই ক্রিমিনাল টিম। তারা সতীশের এই ভয়টাকে এনকেশ করতে চায় এবং এইভাবে সতীশকে সব দিক থেকে কর্নার করার পর এই অপরাধী চক্রটি প্রথম দফায় সতীশের কাছ থেকে সরাসরি 1 কোটি টাকার দাবি করে বসে। 1 কোটি টাকা, ভাবতে পারছেন? সতীশের চোখের সামনে তখন পুরো পৃথিবীটা যেন অন্ধকার হয়ে যায়। 1 কোটি টাকার ডিমান্ড। এই 1 কোটি টাকার ডিমান্ড শুনে সতীশ পুরোপুরি শকড হয়ে যায়। এত বড় অ্যামাউন্টের ক্যাশ দেওয়া ওর পক্ষে কোনো মতেই সম্ভব ছিল না। কিন্তু সতীশ একজন বিজনেসম্যান, চরম বিপদের মুখে দাঁড়িয়েও সে নিজের বুদ্ধি হারায় না। সে একটু সময় নেওয়ার জন্য শ্রীদেবীর গ্যাংয়ের সাথে নেগোসিয়েশন শুরু করে এবং অনেক তর্ক বিতর্কের পর সে পুরো ব্যাপারটা 20 লক্ষ টাকার বিনিময়ে রফাদফা করতে রাজি হয়ে যায়। কিন্তু শ্রীদেবী, সাগর আর গণেশ ওয়ান্স এগেন নিজেদের আসল রূপ দেখায়। তারা সতীশকে ইজিলি টাকা অ্যারেঞ্জ করার সুযোগ দেয় না। এই 3 জন মিলে একদিন সতীশকে জোর করে একটা গাড়িতে তুলে নেয়। এরপর গাড়ি স্টার্ট দিয়ে তারা চলে যায় শহরের বাইরে একটা নির্জন ফাঁকা রাস্তায় এবং সেখানে চলন্ত গাড়ির ভেতরেই সতীশকে মারাত্মকভাবে ভয় দেখানো হয়। সেই মোমেন্টে সতীশের পকেটে থাকা 1,90,000 টাকা তারা জোর করে কেড়ে নেয় এবং বাকি 18,10,000 টাকা রেডি করার জন্য সতীশকে একটা ডেডলাইন দিয়ে গাড়ি থেকে নামিয়ে দেয়। এবার এই ভয়ঙ্কর ব্ল্যাকমেলিং থেকে বাঁচতে সতীশ একটা ক্লেভার স্টেপ নেয়। সে নিজের ফ্যামিলি আর ওয়াইফকে সেফ রাখতে একটা নতুন মোবাইল ফোন আর সিক্রেট সিম কার্ড কিনে নেয়। শ্রীদেবীর গ্যাংয়ের সাথে সব রকম কথাবার্তা সে শুধু ওই নতুন নম্বরেই করতে থাকে। সতীশের বাড়ির কেউ যেন এই নোংরা ব্ল্যাকমেলিং এর কথা বিন্দুমাত্র টের না পায় সেদিকে কড়া নজর রাখতে শুরু করে। এদিকে বেঁধে দেওয়া সময়ের মধ্যেই টাকা চেয়ে শ্রীদেবীর গ্যাং আবার প্রেশার দেওয়া শুরু করে। কিন্তু সতীশ এবার পরিষ্কার জানিয়ে দেয় সে 20 লক্ষ টাকা কোনোভাবেই দিতে পারবে না এবং তখন শ্রীদেবীর গ্যাং ফাইনাল সেটেলমেন্ট হিসেবে 15 লক্ষ টাকার ডিমান্ড করে। তারা প্রমিস করে 15 লক্ষ টাকা পেলেই সব পার্সোনাল ছবি আর ভিডিও চিরকালের জন্য ডিলিট করে দেবে। কিন্তু সতীশের মাথায় তখন অন্য চিন্তা কাজ করে। সে রিয়েলাইজ করে ব্ল্যাকমেলারদের একবার টাকা দিয়ে দিলে এই ব্ল্যাকমেলিং লাইফে কোনোদিন বন্ধ হবে না। আর আজ 15 লক্ষ চাইছে, কাল আবার 20 লক্ষ চাইবে এবং এইভাবে সতীশের সারা জীবনের সেভিংস শেষ করে দেবে ওরা। সে মনে মনে একটা বড় রিস্ক নেওয়ার সাহস দেখায়। সে ভাবে এদের আর একটা টাকাও দেওয়া যাবে না। এরপর সতীশ ওখানেই ওর এই সিক্রেট সিম কার্ডটা ভেঙে ফেলে এবং ওদের সাথে সব কন্ট্যাক্ট সে এক ঝটকায় ডিসকানেক্ট করে দেয়। একই সাথে সে নিজের মেয়েকে শ্রীদেবীর ওই প্রি স্কুল থেকে পার্মানেন্টলি ছাড়িয়ে নিয়ে চলে আসে। এবার এই সিম কার্ড ভেঙে দেওয়ার কিছুদিন আগের একটা ঘটনা শুনলে শ্রীদেবীর ডেয়ারিং লেভেলটা বোঝা যায়। সতীশের সাথে কন্ট্যাক্ট কেটে যাওয়ার ঠিক আগে একদিন শ্রীদেবী সরাসরি সতীশের বাড়িতে গিয়ে হাজির হয়। সে আগে থেকেই খোঁজ নিয়েছিল যে ওই সময়টাতে সতীশের ওয়াইফ বাড়িতে থাকে না। সতীশের ওয়াইফের অনুপস্থিতির সুযোগ নিয়ে শ্রীদেবী ড্রয়িং রুমে ঢুকে পড়ে এবং সেখানে সতীশকে মেন্টালি টর্চার করতে শুরু করে। সেদিনও সতীশের কাছ থেকে জোর করে সে 5,000 টাকা আদায় করে সেখান থেকে চম্পট দেয়। এবার সতীশ যখন সিম কার্ডটা ভেঙে একদম চুপ মেরে যায় তখন শ্রীদেবী ওর সব থেকে বড় চালটা চালে। সে সরাসরি সতীশের ওয়াইফের পার্সোনাল নাম্বারে একটা কল করে, তবে ফোনে সে কোনো থ্রেট বা ব্ল্যাকমেলের কথা বলে না। সে খুব নর্মালি আর মিষ্টি গলায় বলে, আপনার মেয়ের স্কুল তো চেঞ্জ করছেন,
তার জন্য একটা টিসি বা ট্রান্সফার সার্টিফিকেট লাগবে। সেই সার্টিফিকেটটা নেওয়ার জন্য আপনার স্বামীকে একবার আমাদের স্কুলে পাঠিয়ে দিন। এবার ওয়াইফের মুখে এই কথা শুনে সতীশের মাথার উপর আকাশ ভেঙে পড়ে। সে রীতিমতো প্যানিক করতে থাকে। ওর মনে হয় এবার বোধহয় শ্রীদেবী ওর ওয়াইফের ফোনেই সব নোংরা ছবি পাঠিয়ে দেবে, এবং আর কোনো উপায় না দেখে সতীশ এবার সেই প্রি স্কুলের দিকে দৌড়ায়। কিন্তু সে স্কুলে পা দেওয়া মাত্রই শ্রীদেবী, সাগর আর গণেশ ওকে একটা রুমে লক করে দেয়, এবং সেই বন্ধ ঘরের ভেতর তাকে ভীষণভাবে ধমকাতে শুরু করে, এবং তারা আলটিমেটাম দেয়, যদি আজই ক্যাশ টাকা না পাওয়া যায় তবে আজ রাতের মধ্যেই এই সমস্ত ছবি এবং ভিডিও পাবলিক করে দেওয়া হবে, এবং পাবলিক করার আগে এই সমস্ত ছবি এবং ভিডিও পাঠানো হবে সতীশের স্ত্রীকে। স্কুল থেকে ফেরার পথে সতীশ বুঝতে পারে এই ক্রিমিনালদেরকে কোনোদিনই টাকা দিয়ে শান্ত করা যাবে না, এবং এই জিনিসটা বুঝতে পারার পরেই সতীশ এক মুহূর্ত সময় নষ্ট না করে সে সরাসরি চলে যায় বেঙ্গালুরুর সিবিসি বা ক্রাইম ইনভেস্টিগেশনের ডিপার্টমেন্টে। সেখানে গিয়ে সে এই পুরো গ্যাংয়ের নামে একটা অফিসিয়াল রিটেন কমপ্লেন ফাইল করে। শ্রীদেবী আগে থেকেই সতীশকে ভয় দেখিয়ে রেখেছিল যে শহরের বড় বড় অনেক পুলিশ অফিসার আর আইএএস অফিসার ওদের হাতের মুঠোয়। বেসিক্যালি সতীশ যেন কোনোভাবেই পুলিশের কাছে না যায় সেই জন্য এই মিথ্যে পাওয়ারের ভয় দেখানো হয়েছিল, কিন্তু সতীশ তাদের সেই ফাঁদে পা দেয়নি। সে সিবিসি পুলিশের উপর পুরো ভরসা রেখেছিল। এবার সতীশ যে অলরেডি পুলিশের কাছে চলে গেছে সেই খবরটা শ্রীদেবী বা ওর গ্যাংয়ের কাছে ছিল না। সিসিবি পুলিশ পুরো ঘটনাটা শুনে একটা ফাঁদ পাতে। তারা সতীশকে দিয়ে শ্রীদেবীর সাথে কন্ট্যাক্ট করায় এবং টাকা দেওয়ার লোভ দেখিয়ে একটা পার্টিকুলার জায়গায় ওদেরকে ডাকতে বলেন। শ্রীদেবী আর ওর টিম যখন সতীশের থেকে টাকা নেওয়ার জন্য পুরোপুরি রেডি হয়ে ওই জায়গাটায় আসে, ঠিক তখনই সিসিবি পুলিশের একটা স্পেশাল টিম চারিদিক থেকে ওদেরকে ঘিরে ফেলে, এবং ওই দিনই ঘটনাস্থল থেকে মূল কালপ্রিট শ্রীদেবী রুদাগি, ওর হবু বর সাগর এবং সেই দাগি ক্রিমিনাল গণেশকে পুলিশ হাতে নাতে অ্যারেস্ট করে। গ্রেফতারের পর সিসিবি পুলিশ এই তিনজনের নামে চিটিং, এক্সটর্শন, ব্ল্যাকমেলিং আর লাইফ থ্রেটের মতো বেশ কিছু সিরিয়াস ধারায় কেস ফাইল করে। পুলিশের ইনভেস্টিগেশনে গণেশের পুরনো 9টা ক্রাইমের রেকর্ডও সামনে চলে আসে। বর্তমানে ব্যাঙ্গালোর কোর্টে এই চাঞ্চল্যকর মামলার ট্রায়াল চলছে। কোর্টে যদি এই গ্যাংয়ের সমস্ত অপরাধ প্রুফ হয়ে যায় তাহলে আইন অনুযায়ী ম্যাক্সিমাম 7 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ডের সাজা হতে পারে। আপাতত কেসটা যেহেতু ট্রায়ালে আছে তাই এখনো কিছু বলা যাচ্ছে না। যদি নতুন কোনো আপডেট আসে আমি চেষ্টা করব কমেন্ট বক্সে বা পিন কমেন্টে সেগুলো অ্যাটাচ করে দেওয়ার। দেখুন, আমি জানি এই কেসটায় কোনো মার্ডারও হয়নি, কোনো খুনও হয়নি, কিন্তু তাও এই কেসটা তুলে ধরলাম একটা জিনিসই বোঝানোর জন্য। এই পুরো ঘটনাটা আমাদের চোখের সামনে একটা মস্ত বড় বাস্তবকে তুলে ধরে। আমাদের বাস্তব জীবনেও কিন্তু এই একই জিনিস ঘটে। আজকাল এই ধরনের হানি ট্র্যাপ বা সাইবার ব্ল্যাকমেলিং এর ঘটনা কিন্তু চারপাশে অহরহ হচ্ছে। স্ক্যামাররা মানুষের কোনো একটা পার্সোনাল ছবি বা ভিডিওকে হাতিয়ার বানিয়ে দিনের পর দিন তাদের থেকে লাখ লাখ টাকা এক্সটর্ট করছে, আর সম্মানের ভয়ে সেই মানুষগুলো নিজের জমানো সব টাকা ওদের পায়ে ঢেলে দিচ্ছে। কিন্তু একটা জিনিস আপনারা সবসময় মনে রাখবেন, এইরকম অবস্থায় টাকা দিলেই কিন্তু অপরাধীরা আপনার পিছু ছাড়বে না, বরং টাকা দিলে তাদেরকে আপনি আরো মোটিভেট করলেন দ্বিতীয়বার আপনার কাছে টাকা চাওয়ার জন্য। শেষমেশ আপনার টাকাও যাবে আর সেই পার্সোনাল জিনিসগুলো তাদের কাছেই থেকে যাবে। তাই যদি কোনোদিন আপনার সাথে বা আপনার চেনা পরিচিত কারোর সাথে এইরকম কোনো ক্রাইম ঘটে বা এইরকম কোনো ব্ল্যাকমেলিং এর ঘটনা ঘটে, তবে এক মুহূর্ত চুপ করে থাকবেন না, ভয় পেয়ে বা অপেক্ষা করে সময় নষ্ট করবেন না। যত তাড়াতাড়ি সম্ভব পুলিশের কাছে যাবেন এবং সেখানে গিয়ে রিটেন কমপ্লেন করবেন। এই ধরনের অবস্থা থেকে যদি কেউ আপনাকে বাঁচিয়ে ফেরাতে পারে সেটা একমাত্র পুলিশ এবং আইন ব্যবস্থাই পারে। তাই ভিডিওর একদম শেষে এটাই বলবো, সবসময় সচেতন থাকুন, নিজের দুর্বলতাকে অন্য কারোর কাছে হাতিয়ার হতে দেবেন না। যাই হোক, এই কেসটা নিয়ে আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করবেন। আমি ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই সাবধানে থাকবেন।